গুড ইভিনিং ক্লাস 9 সেকেন্ড লাস্ট ক্লাস আজকে এই সেশনে তোমাদের আজকে আরেকটা ক্লাস নেব। তো আগের দিন কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের ওই যে একটা অনুপাতে ভাগ করলে কি হয় সেটা দেখিয়েছিলাম, আর বা মধ্যবিন্দু সূত্রগুলো দেখিয়েছিলাম। এক্সারসাইজ কত যেন 19 নম্বর চ্যাপ্টারে বা 19 নম্বর এক্সারসাইজে কয়েকটা সামও দেখিয়েছিলাম। তো আজকে ওটারই আরও দু একটা সাম দেখিয়ে দিচ্ছি। ধরো নাম্বার 6, নাম্বার 6 বা 5 এগুলো দেখাচ্ছি। ধরো নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, একটা সামান্তরিক দেওয়া আছে, এরকম একটা সামান্তরিক দেওয়া আছে যার চারটা বিন্দু এভাবে দেওয়া আছে পরপর। একটা 3263, 3,2, 6,3, 3 নম্বরটা হচ্ছে x,y, x,y, আর একটা আছে 6,5। এইভাবে চারটা বিন্দু দেওয়া আছে হলে এক্স ওয়াই এর মান বলে দেওয়া আছে। এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক দেওয়া আছে। ওকে, এবিসিডি সামান্তরিক দেওয়া আছে। তো সেখান থেকে আমরা এক্স ওয়াই এর মান কি করে পাবো? তো দেখো, আমরা এটা জানি যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, তাই তো? তাহলে এটা যদি আমরা ধরো এম ধরি, সমদ্বিখণ্ডিত হয় মানে কি, এসির মধ্যবিন্দু এম হবে, বিডির মধ্যবিন্দু এম হবে, তাহলে দুটোর মধ্যবিন্দু একই হবে। তাহলে আমরা সিম্পলি এসির মধ্যবিন্দু বের করি। মধ্যবিন্দু কি করে বের করে? এক্স স্থানাঙ্কটা এক্স গুলোকে যোগ করে বাই টু, আর ওয়াইটা কি করে বের করে? ওয়াই গুলোকে ওয়াই যোগ করে বাই টু, যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। তাহলে এসির মধ্যবিন্দু হবে এ থ্রি প্লাস এক্স বাই টু, এক্স স্থানাঙ্ক, আর ওয়াই স্থানাঙ্ক হবে 2 প্লাস ওয়াই বাই টু। আগের দিন দেখিয়েছিলাম মধ্যবিন্দু কি করে বের করব না, এক্সটা হয়ে যায় এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই হয়ে যাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। মানে সোজা কথা, এক্স গুলোকে যোগ করে বাই টু করো, এক্স পেয়ে যাবো, ওয়াই গুলোকে যোগ করে বাই টু, ওয়াই পেয়ে যাবো। আবার বিডির মধ্যবিন্দু কি হবে? তাহলে 6 প্লাস 6 বাই টু, কমা 5 প্লাস 3 বাই টু, বা এটাকে লিখতে পারি 12 বাই টু, কমা 8 বাই টু। এবার দেখো, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এসির মধ্যবিন্দু যা হবে বিডির মধ্যবিন্দু তাই হবে। তাহলে শুধু আমরা লিখি, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, অতএব তাহলে এসির মধ্যবিন্দু যা, এডির এই মধ্য এটা এটা সেম, অতএব তাহলে 3 প্লাস এক্স বাই টু, যেটার এক্স স্থানাঙ্কর সঙ্গে এটার এক্স স্থানাঙ্ক সমান করে দেবো, কেন কি দুটো একই বিন্দু, এটা যা এটাও তা। ওকে, তাহলে 2 2 কেটে দাও, তাহলে 3 প্লাস এক্স সমান 12, মানে এক্স হয়ে গেল 9। আবার 2 প্লাস ওয়াই বাই টু সমান কি হবে? এদিকে যে এটার ওয়াই আর এটার ওয়াই সমান করে দাও, 2 2 কেটে দিলে ওয়াই এর মান হয়ে যাবে 2, 8 মাইনাস 2 মানে 6। অতএব যেটা চেয়েছে কি, এক্স কমা ওয়াই এর মান কত, না কি পেলাম আমরা 9,6। তো যে কোনো সময় যদি সামান্তরিক দেওয়া থাকে বা সামান্তরিক প্রমাণ করতে হয়, আমরা সিম্পলি এটা দেখাবো, এসির মধ্যবিন্দু আর বিডির মধ্যবিন্দু যদি সমান দেখিয়ে দিতে পারি, সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। আর যদি সামান্তরিক দেওয়া থাকে, তাহলে এসির মধ্যবিন্দু বিডির মধ্যবিন্দু বের করে দুটোকে সমান করে দেবো, মানে এক্স এর সঙ্গে এক্স সমান করো, ওয়াই এর সঙ্গে ওয়াই সমান করো, ব্যাস। তাহলে আমরা এখান থেকে এরকম কোনো একটা আননোন এক্স ওয়াই থাকলে আমরা সেই এক্স ওয়াই এর মান পেয়ে যাব। বোঝা গেল? আচ্ছা, তো এরকম বাকি অঙ্ক তোমরা ট্রাই করতে পারো, পরেরটাও একই রকম অঙ্ক। আচ্ছা, ধরো এখানে এমসিকিউ আমি এক দুটো দেখাচ্ছি। ধরো এমসিকিউ নাম্বার 3, এমসিকিউ মানে হচ্ছে নাম্বার 11। আমি আর সব ধরে ধরে করানো এখন আর সম্ভব না, যাই হোক, যেহেতু তোমাদের সেশন প্রায় শেষের পথেই। ধরো নাম্বার 11 এ 3,
11-3 এরকম আছে, বলছে একটা বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু 7, 9 और -1 -3। একটা বৃত্তের ব্যাস তার প্রান্তবিন্দু আছে একটা 7,9 আর একটা আছে -1, -3। তার কেন্দ্র বের করতে হবে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক খুব সিম্পল সাবধানে দেখো, কেন্দ্র মানে কি হয়, এই ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র হয় কিনা। তাহলে আমরা ব্যাসের মধ্যবিন্দু বের করবো সিম্পলি। ব্যাসের মধ্যবিন্দু কি হবে, তাহলে মধ্যবিন্দু সবসময় এক্স গুলোকে যোগ করে এক্স পাবো বাই 2 করলে 7 প্লাস -1/2 এক্স স্থানাঙ্ক পাবো। 9 প্লাস -3 মানে 9 -3/2, তার মানে 6/2 6/2, তার মানে 3,3। বাস এটাই কেন্দ্র হবে। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান 3,3। যদি বলি বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এটা দৈর্ঘ্য বের করে বাই 2 করলে বৃত্তের ব্যাসার্ধ পাবো, বা কেন্দ্র থেকে এটা দৈর্ঘ্য বের করলে কেন্দ্র পাবো। তো যাই হোক, তো এগুলো করবে। এরপরে এই স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র আমি আগের দিন ফর্মুলাটা বলেইছিলাম। ত্রিভুজের ভর কেন্দ্র মানে মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। যেটা আমরা তার ভর কেন্দ্রে এক্সট্রা পাবো x1 + x2 + x3/3। এক্স গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, ভর কেন্দ্রের এক্স পাবে। ওয়াই গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, ভর কেন্দ্রের ওয়াই পাবে। আগের দিন সূত্রটা আমি লিখেছিলাম। আরেকটা হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এরকম যদি ত্রিভুজ দেওয়া থাকে, পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 20। চ্যাপ্টার নম্বর 20 বা এক্সারসাইজ 20। তো তিনটে বিন্দু দেওয়া আছে, ধরো a x1 y1 x2 y2। তিনটে বিন্দু দেওয়া আছে। যেমন আগের দিন আমি বলেছিলাম একটা সূত্র, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। আবার বলছি, ভর কেন্দ্র কি হয়, মধ্যমাগুলো যেখানে মিলিত হয়, তিনটে মধ্যমা একই বিন্দুতে মিলিত হয়, তার এক্সট্রা পাবো কি না এক্স গুলোকে যোগ করে বাই 3, আর ওয়াইটা পাবো কি করে না ওয়াই গুলোকে যোগ করে বাই 3। এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, এভাবে পাবো। আর 2 নম্বর আরেকটা সূত্র বলে দিচ্ছি, এরকম কোন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে পাবো না হাফ ইনটু, আচ্ছা এটা কোনো একটা আমরা, এই দেখো এটা সূত্রটা হিসেবে মুখস্থ করার দরকার নেই, আমরা কোনো একটা এক্স থেকে শুরু করব। এই দেখো এইভাবে এক্স লিখলাম বাইরে, ব্র্যাকেটে তার ঠিক পরের ওয়াই মাইনাস তারপরের ওয়াই, মানে y2 - y3 প্লাস আমি এভাবে কোনো একটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছি, তাহলে এরপর x1 হয়ে গেল, এরপর x2, যেভাবে যাচ্ছি তো y গুলো ওইভাবেই যাবে কিন্তু। তাহলে x2 করলে তাহলে পরের y কি আছে বলো, y3 মাইনাস তারপরের y -y1 প্লাস x2 হয়ে গেল নেক্সট, এরপরে x3, তাহলে এরপরে কি আছে y1 -y2। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ একক, এত বর্গ একক ক্ষেত্রফল, এই জন্য এককটা হবে বর্গ একক। তো আমি সরাসরি এই এক্সারসাইজে চলে আসবো, এখান থেকে দুটো অঙ্ক করিয়ে নিচ্ছি, কিছুটা সিম্পলি সূত্রের ইউজ। তাহলে এক্সারসাইজ 20, ধরো 1-1 এখানে তিনটে বিন্দু এভাবে দেওয়া আছে, এবিসি তিনটে বিন্দু এভাবে দেওয়া আছে, এবং এটা ছবিটা এঁকে করলে তাহলে ফর্মুলাটা পুট করতে সুবিধা হয়। একটা আছে 2, -2, একটা আছে 4, 2, আর একটা আছে -1, 3। এরকম তিনটে বিন্দু আছে। তো দেখো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, এবিসির ক্ষেত্রফল। তাহলে সূত্রটা যেটা বললাম, হাফ
ব্র্যাকেটে আমরা যে কোনো একটা x থেকে শুরু করব, ধরো এখান থেকে শুরু করছি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো এই 2 যদি লিখি, এরপরে তার পরের y মাইনাস তার পরের y, মানে এই যে 2 মাইনাস 3 হয়ে গেল। আবার এর পরের x মানে 4 প্লাস 4 ইন্টু তার পরের y মাইনাস তার পরের y, মানে 3 মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস 2 হয়ে যাবে। দেখো 3 মাইনাস, ফর্মুলাটা ছিল x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, তাহলে মাইনাস যেটা y3 এটা y1 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। এরপরে পরের x কত আছে বলো, -1, তাহলে এর পরের y -2 -2, তাহলে হাফ ইন্টু এটা -1 ইন্টু 2 মানে -2 প্লাস, যদি 5 4 20 হয়ে গেল, প্লাস এখানে -4 ইন্টু -1 মানে +4, তার মানে এটা হলো 20 4 24 থেকে 2 গেল 22, মানে ইন্টু হাফ করলে 11 বর্গ একক। কোথাও যদি এই টোটাল মানটা মাইনাসে আসে তাহলে আমরা ওটাকে প্লাস করে দেবো, কেন কি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে না। তো এখানে তো প্লাসই এসছে, যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোনো বলে যে এটা সমরেখ দেখাও, ABC 3টে বিন্দু দেওয়া আছে, সমরেখ দেখাও, তো সমরেখ হলে দেখো আমরা যদি 3টে বিন্দু এরকম একই লাইনে থাকে, একই লাইনে যদি থাকে, সেই 3টে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হবে কি? সমরেখ, এই যে সমরেখ ABC এভাবে যদি থাকে, এটা দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা সম্ভব কি? এই 3টে বিন্দু দিয়ে একই লাইনে যদি থাকে, সম্ভব না। তার মানে সেই এটা এরকম যদি 3টে বিন্দু সমরেখ হয়, তাহলে সেইরকম কোনো ত্রিভুজ যদি আমরা মনে মনে কল্পনা করি যে তার ক্ষেত্রফল বের করি, তার ক্ষেত্রফল কিন্তু 0 আসবে, কেন কি ত্রিভুজ হবেই না, তো তার ক্ষেত্রফল কি করে হবে? তার মানে এটা যে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখি 0 এসছে, তাহলে ওই বিন্দুগুলো কি সমরেখ। সমরেখ মানে একই লাইনে 3টে বিন্দু, অর্থাৎ ওই 3টে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হবে না। যেমন ধরো কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো যে 3টে বিন্দু দেওয়া আছে, বিন্দু 3টি সমরেখ। তো আমরা কিন্তু সেটাকে ত্রিভুজ আকারেই ধরবো, 3টে বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করবো। 3টে বিন্দু কি কি? একটা 3, -2, ধরো A 3, -2, B -5, 4, আর C আছে -1, 1। বলেছে প্রমাণ করো এই বিন্দু 3টি সমরেখ, মানে এটা ত্রিভুজ হবে না, একই লাইনে হবে। তো সেটা প্রমাণ করার সব থেকে রাস্তা আমরা ক্ষেত্রফল বের করবো। তাহলে হাফ ইন্টু যে কোনো ধরো এই x থেকে শুরু করছি, তাহলে 3 ইন্টু ব্র্যাকেটে কি হবে 4 -1, সবসময় যে এক্সটা থেকে শুরু করছি তার পরের y মাইনাস পরের y, এভাবে 4 -1 প্লাস -5 ইন্টু, এই ধরো এভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, -5 ইন্টু তাহলে পরের y মাইনাস তার পরের y, মানে 1 মাইনাসে মাইনাসে +2 প্লাস নেক্সট y x কত -1, তাহলে -1 ইন্টু ভেতরে হবে -2 -4, -2 -4, এটা 3 ইন্টু এটা 4 -1 3, 3 ইন্টু 3 9 হয়ে গেল, 3 ইন্টু -5 তাহলে -15 হয়ে গেল, -1 ইন্টু -6 মানে +6, তাহলে 9 6 15 থেকে 15 বিয়োগ হয়ে গেল 0। অতএব ক্ষেত্রফল যদি 0 হয়, তার মানে এরা ত্রিভুজ গঠিতই হবে না। তার মানে এরা অ্যাকচুয়ালি এরকম একই লাইনে আছে, A B C একই লাইনে আছে। অতএব বিন্দু 3টি সমরেখ বা কোলিনিয়ার। সমরেখ প্রমাণ করতে বলেছে, যদি সমরেখ প্রমাণ করতে পারলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরবো। ঠিক আছে, মানে 0 প্রমাণ করব। আর যদি সমরেখ প্রদত্ত থাকে, দেওয়া থাকে, তাহলে আমরা ওটাকে 0 ধরে নেব। ঠিক আছে, বাস এটাই, এই দুটোই টপিক এখানে। আরেকটা আছে ধরো চতুর্ভুজ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল আমরা কি করে বের করব। ধরো একটা কোনো চতুর্ভুজের 4টা বিন্দু দেওয়া আছে, বলছে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল।
এরকম একটা এবিসিডি চতুর্ভুজ দেওয়া আছে, ধরো যেমন আছে এখানে নাম্বার 6, চারটা বিন্দু 1 1 3 4, ধরো এটা 1 1 3 4 5 -2 আর ডি 4 -7 4, -7, এবার চারটা বিন্দু আছে। তো আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ধরো 6 এর 1, 6 এর 1, তো চতুর্ভুজের ক্ষেত্রফলের কোনো সূত্র বের করার কোনো সূত্র কিন্তু নেই, বা এরকম কোনো দরকার ফর্মুলা থাকলেও সেটা শেখার কোনো দরকার নেই। কেন কি, আমরা যদি কোনো একটা ডায়াগোনাল বা কর্ণ জয়েন করি তাহলে এটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। তো আমরা এবিডি ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করতে পারি, আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করতে পারি। বা কেউ যদি মনে করো বিডি কর্ণটা জয়েন করবো, তাহলে এবিডির ক্ষেত্রফল প্লাস বিসিডির ক্ষেত্রফল। তাহলে সহজভাবে সিম্পলি যে কোনো একটা কর্ণ জয়েন করো, এসি কর্ণ বা বিডি কর্ণ, অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সিম্পলি আমরা বের করব এবিসির ক্ষেত্রফল প্লাস এসিডি, বাস। এবার এবিসির ক্ষেত্রফল কি হবে বলো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমরা হাফ ইনটু এই ত্রিভুজটা ধরো এটাকে বের করব, আবার এটাকে বের করব এরকম, তাহলে 1 ইনটু ধরো 4 -2, তাহলে 4, এটা কিন্তু মাইনাস আছে এখানে, হ্যাঁ এই যে এটা মাইনাস এটা, তাহলে 4 মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল, প্লাস 3 ইনটু -2 -1, আমরা কিন্তু শুধু এইটুকু দেখবো, হ্যাঁ -2 -1, প্লাস 5 ইনটু তাহলে 1 -4, এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস যদি বলি এসিডি, তাহলে এটাও আবার যদি এ থেকে শুরু করি, তাহলে 1 ইনটু এখানে কি হবে -2 -7, তাহলে -2 মাইনাসে মাইনাসে +7, এবার এটা এই যে এটা দেখলে এটা 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 এই তিনটে বিন্দু, তাহলে +5 ইনটু তাহলে -7 -1, +4 ইনটু তাহলে এদিকের y মাইনাস এদিকের y, তাহলে 1 মাইনাসে মাইনাসে +2, বাস। তাহলে হাফ ইনটু এটা কি হলো 6 -9, 3 ইনটু 3 9, -3 ইনটু 5 -15, -3 -15, প্লাস হাফ ইনটু এটা হলো 5, এটা হয়ে যাবে -8 40, 8 ইনটু 5 40, প্লাস 4 3 12, তাহলে এইখানটা কত হচ্ছে 24 থেকে 6 গেল 18, তাহলে হাফ ইনটু যেহেতু -18, বাট আমরা এটা একটা ক্ষেত্রফল, তো এটাকে নেগেটিভ ধরবো না, পজিটিভ ধরে নেব, প্লাস হাফ ইনটু এটা কত হচ্ছে 12 5 17 হলো, তাহলে 23 হবে -23, কিন্তু কোনোটাকে আমরা নেগেটিভ নিতে পারবো না, কারণ কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটা হয়ে যাবে +9, এটাকে প্লাসে কনভার্ট করব, প্লাস এটাও হয়ে যাবে 23/2, তাহলে 9 2 18 প্লাস 23 মানে 41/2 বর্গ একক, এইভাবে হবে। যেহেতু এটা একটা ক্ষেত্রত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য লাস্টে মাইনাসটাকে প্লাস করে নেব, তাহলে 18/2 মানে 9 হয়ে গেল। এই যেটা এসছে 17, 41 থেকে 17 গেল, তাহলে কত থাকে 23 থাকে, -23 হয়, কিন্তু আমরা +23/2 করে নেব, যেহেতু ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে 9 + 23/2 9 18 + 23 মানে 41/2 বর্গ একক। আশা করি বোঝা গেল, এই অঙ্কগুলো করবে। আর একটা পার্ট বাকি থাকলো তোমাদের লগ, পরের দিন আমি লগ যতটা সম্ভব করিয়ে দেবো, তাহলে তোমাদের মোটামুটি সিলেবাসগুলো অন্তত প্রাইমারিলি হলেও আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছি, এটা বলা যাবে। বেসিক আইডিয়াটা অন্তত দিতে পেরেছি।
যারা চাও তারা অবশ্যই বাকি অঙ্ক আরও অঙ্ক করতে পারো, যাদের অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে? ওকে, তো তোমরা এগুলো করো সবাই। আর আরেকটা জিনিস বলে রাখছি তোমাদের, আবার বলি সবাইকে জানিয়ে দেবো ব্যাপারটা, 21, 22, 23 এই 3 দিন ধরে তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে। প্রতিটা সাবজেক্টের 30 মার্কস করে একটা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের মধ্যেই উত্তর দিতে হবে। দিয়ে তোমরা জানুয়ারির ফার্স্ট উইকে আমরা ডেট বলে দেবো, ওই সময়টা এসে জমা দিয়ে যাবে। কোশ্চেন পেপারের মধ্যে উত্তর, আলাদা করে কোনো খাতা করতে হবে না, ওটা জমা দিয়ে যাবে। তারপরে তোমাদের নতুন ক্লাসে মানে 10-এ ভর্তি প্রসেসগুলো শুরু হবে। এটা মানে এটা পাস ফেলের ব্যাপার নেই, জাস্ট তোমরা যাতে আরেকবার পুরোনো বইগুলো লাস্ট টাইমের জন্য আরেকবার 9-এর বইগুলো পড়ে অন্তত সেগুলো উত্তর করো, আরেকবার অন্তত সেগুলো পড়া হয়ে যাবে, দেখা হয়ে যাবে জিনিসগুলো। সেই উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ, আর কিছু না। কারণ অ্যাকচুয়ালি সরকারিভাবে তোমরা সবাই পাস, 10-এ প্রমোটেড হয়েই গেছো ধরে নাও, কিন্তু এটা তোমরা করতে হবে তোমাদের, ঠিক আছে? তো কোশ্চেন পেপারটা নিয়ে, এটা ধরো তোমাদের প্রজেক্টের মতো, এটা আর কি, যখন প্রজেক্ট জমা দাও সেটা প্রজেক্টের বদলে এটাই করা হচ্ছে। এটা করে জমা দেবে, তারপরেই তোমাদের 10-এ ভর্তি প্রসেস শুরু হবে। ডেট দেওয়া হবে, সেটা জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে ভর্তি শুরু হবে। এবং পরের বছর কিন্তু প্রতিটা সাবজেক্টের অনলাইন ক্লাস আমরা নেব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থাক আজকে।